ব্যাড কর্মকাণ্ডে ঢুকে যাওয়া, এগুলো একটা বিশাল রকম কি বলবো যে মানে মানে ছড়িয়ে গিয়েছে ব্যাধির মতো, যে কারণেই কিন্তু আজকে যেই বাঙালি জাতি যেইখানে আসলে আমাদের দ্বন্দ্ব হবার কথা ছিল না সেইখানে আমাদের দ্বন্দ্বের জায়গাগুলো হচ্ছে। কিন্তু আমি মনে করি যে আমরা সাধারণ বাঙালি, সাধারণ মানুষ অনেক সচেতন, আমি এটা বিশ্বাস করি। সেটাই আমাদের শক্তি। না, রাজনৈতিক ভালোবাসা যেটা বললো, হ্যাঁ। আই বিলিভ ৭৫ সালে যেটা বলেছে সেটা আমার ধারণা এখন তো ব্যক্তিগতভাবে যে বাংলাদেশ এবং বাঙালি জাতির জন্য এটা সবচেয়ে দুর্ভাগ্যের একটি বছর ছিল। কিন্তু তারপরেও আমরা সম্ভবত এই ভালোবাসাটার অসুখ এত বেশি বেড়েছে যে আমরা সম্ভবত একটি ভালো নির্বাচন আয়োজন আমরা করতে পারিনি। এটা ৯৬ সালেও পারিনি, এটা আমরা ২০০৭-৮ সালেও পারিনি। এখন যে সময় যাচ্ছে, এখন এই সংকট তো সেটা নিয়েই। আমরা একটা বিরতি নিয়ে আসি, আরো একটা বিরতি, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম ডেডলাইন ঢাকায়। আপনি একাধারে অভিনেতা, লেখক এবং মডেল। কিছু না, আমি লেখালেখিটাই প্রিফার করি, খুব শখে মাঝে মাঝে অভিনয় করি। আচ্ছা, এর ওইটা বেশি শখে। কোনো আচ্ছা, কিছু না। এবার আপনার কি কি বই এসেছে? মেলায় ৪টা বই এসছে এবার। আমি টানবাজার পতিতালয় নিয়ে ত্রয়ী উপন্যাস লিখেছিলাম, শেষ পর্ব এসছে, টানবাজারের শেষ ছেলেটা। আর কবি জিজ্ঞাসাবোধক একটা চিহ্ন আছে নামের সাথে, সেটি উপন্যাস, এই দুটি। আর যথারীতি রাজনৈতিক রম্য, একটার নাম গাধা কম ছাগল বেশি, আরেকটা হচ্ছে গণতান্ত্রিক গন্ডার। এর আগেও আমরা দেখেছি আপনি রাজনৈতিক রম্য লিখেছেন অনেক, আরো গ্রন্থ আছে আপনার এই প্রসঙ্গে। আমাদের অন্যান্য ধরেন উপন্যাস বা নাটক, এগুলোতে রাজনীতির যে প্রশ্নটা আমি রেদওয়ান রনির কাছে করেছিলাম, উপস্থিতি খুব কম দেখা যায় সাহিত্যে। এটা কেন? আপনি ওই সেলফ সেন্সরটা মনে হয় সবচেয়ে বেশি কাজ করে, এবং রাজনৈতিক রম্য নিয়ে আগে কেউ না, লিখতো না। চলচ্চিত্রে আচ্ছা ঠিক আছে, মানা যায় যে রনি যেটা বললেন যে অর্থলগ্নি করবে, সে একটা টেনশনে থাকে, সেন্সর বোর্ডের ছাড়পত্র পাবে কিনা এরকমটা। কিন্তু উপন্যাসে তো সেই রিস্ক নাই লেখালেখিতে। কিন্তু তারপরেও দুর্ভাগ্যক্রমে রাজনৈতিক রম্য হয়তোবা এসছে, আনিসুল হক ভাই লিখেছেন, হয়তোবা আমি লিখছি, বা আরও কেউ কেউ লিখেছেন। কিন্তু রাজনৈতিক উপন্যাস যেটা, আমার সেটা খুব একটা চোখে পড়ে নেই। কিন্তু তারপরেও কোনো না কোনো ফর্মে হয়তোবা খুব ভালো ছিল, যেমন চিলেকোঠা সিপাহী, অন্তত 71-এর যুদ্ধ এবং পরবর্তীকালের রাজনীতিটা খুব ভালো করে এসছে। তো সেরকম যে আমি সবটা পেয়েছি সেটা না। আবার আখতারুজ্জামান ইলিয়াসের একটা ছোট গল্প মধ্যে আমি পেয়েছি, খাল খনন যখন প্রথম শুরু হয়, খাল খনন নিয়ে তার কিন্তু একটা সুন্দর গল্প রয়েছে। অথবা শহীদুল জহিরের উপন্যাসগুলোর মধ্যে বা গল্পগুলোর মধ্যে রাজনীতির কোনো না কোনোভাবে ছোঁয়া আছে। আমরা যদি আরেকটু পিছনে যে আবুল মনসুর আহমেদ বোধহয় এইরকম ধরনের আমার দেখা রাজনীতির 50 বছর নানা রকম লেখা লিখেছেন। সেই ধারাবাহিকতায় যদি আমরা এখন আসি, এখন তো বইমেলায় প্রতি বছর প্রচুর পরিমাণে বই বের হয়, বিক্রিও হয়। তো এই রাজনৈতিক উপন্যাস আপনি কেন লিখছেন না? মানে আপনার কারণটা কি? আপনি রম্য লিখছেন। আমি রাজনৈতিক রম্য লিখছি, কিন্তু আমি যে টানবাজার পতিতালয় নিয়ে যেটা লিখেছিলাম সেটা হচ্ছে আসলে রাজনৈতিক উপন্যাস। এই কারণে আমি বলবো যে পতিতালয়কে ঘিরেই আসলে রাজনীতির, নারায়ণগঞ্জের রাজনীতিটা একসময় নিয়ন্ত্রিত হতো, এটা কেউ স্বীকার করুক এবং না করুক। এবং ওই ব্যবসা দিয়ে কেউ পরিবহন ব্যবসা খুলেছে, কেউ সেটা দিয়ে মসজিদ মাদ্রাসা বানিয়েছে, এবং কেউ কেউ এখান থেকে টাকা পয়সা ঠিকমতো হয়তোবা পায়নি বলে, অথবা অন্য বিবিধ কারণে এটা অমানবিকভাবে উচ্ছেদ করা হয়েছিল। এবং সেটি বিভিন্ন জিনিস নিয়ে যে রাজনীতির যে ওইখানে বিন্যাসটা ছিল টানবাজার পতিতালয়কে ঘিরে, আমি মনে করি যে সেটা শুধু মেয়েদের জীবন নিয়ে আমি লিখেছি তা না, এটার মধ্যে চরম একটা অমানবিক রাজনীতিও কাজ করেছে, সেটি আমি স্পর্শ করতে চেয়েছি এই উপন্যাসে। এই ত্রয়ী উপন্যাসে 3টে পার্টি। ওকে, ধন্যবাদ। আপনার বেশ কিছু বই বের হয়েছিল, আমি যদি দু একটা নাম বলি, বাবার কথা, স্বাধীনতার গল্প, কত দূর, ভালোবাসায় ভিজে ভিজে, স্বপ্নের শহরে, অনেকগুলো। এখন লেখালেখিটা আপনি সিরিয়াসলি না, লেখালেখি আমি কখনোই খুব যে সিরিয়াসলি করেছি, মানে আমি এত ভালো রাইটার না। এখানে কবির ভাই বসে আছেন, আমার মা আমার বয়স যখন 10 বছর আমাকে একটা ডায়েরি গিফট করেছিল, আর একটা নীল রঙের কলম গিফট করেছিল। কি বলে যে আজকে 21শে ফেব্রুয়ারি, তুমি একটা কিছু লিখো, আজকে তো 21শে ফেব্রুয়ারি। আমি বললাম আমি কি লিখবো? তা আমি লিখলাম, আমার তখন একটা ময়না পাখি ছিল, ওই ময়না পাখিকে সকালবেলা গান শিখাতাম, আমার সোনার বাংলা, তো ওইটাই আমি লিখলাম। তো আমার লেখালেখির উৎসাহর জায়গা হচ্ছে আমার মা। আমি এত ভালো আসলেই লিখি না, তবে তখন যে বইগুলো লিখেছি তার মধ্যে একটি বই আমি খুব যত্ন করে ভালোবেসে লিখেছিলাম, বইটির নাম হচ্ছে স্বপ্নের শহর। আমি রাশিয়া গিয়েছিলাম যখন আমার বয়স 7 বছর ছিল, এবং আমি সেখানে ছিলাম প্রায় 1 বছর।
আমার সেই দেখা রাশিয়া, এবং আমি অনেক বড় হওয়ার পরে আমি আবার রাশিয়াতে গেছিলাম, সেই যে দেখা ছোটবেলার রাশিয়া, সেটা নিয়ে আমি লেখাটা লিখেছিলাম। এই একই বইমেলায় পরপর দুবার বইমেলায় এটা 4টা এডিশন পর্যন্ত বেরিয়েছিল। তবে এবার আমি লেখালেখিতে হয়তো পরে আবার কখনো আসবো, মানে লেখালেখির জায়গাটা এখন আমি অত সিরিয়াসলি ভাবি না। তবে আমি লিখতে পছন্দ করি, আমার ভাবনাগুলো লিখতে পছন্দ করি, ডায়েরি লিখি। তবে একটি বই আমি এবার সম্পাদনা করেছি, যে বইটা এখনো আসলে বের হয়নি, বের হবে খুব এই বইমেলাতেই শিগগিরই। আসবে? এই বইমেলাতেই আসবে। বিষয়টি হচ্ছে একেবারে সমসাময়িক রাজনীতি, নতুন প্রজন্মের রাজনীতির প্রতি উৎসাহ অনুৎসাহ, সমাজ সংস্কৃতি সবকিছু নিয়ে একটি লেখা, এবং সেই অনেকগুলো লেখাকে সম্পাদনা করা। এবং বইটির নাম প্রণয়ের রাজনীতি, এবং প্রণয়ের রাজনীতির রাইটার হচ্ছেন রাশেক রহমান। তো বইটি আমার কাছে ভালো প্রণয়ের লেগেছে। রাজনীতি, সেটা কি আবার ওই কবির ভাইয়ের রাজনীতির ভালোবাসার, হ্যাঁ, মানে বিষয়টি হচ্ছে যে ভালোবাসা সবখানে, আপনি রাজনীতির সাথেও তো আপনার ভালোবাসাই আছে, কবির দেশ সেটাই সমাজ। বলছিলেন। এবং আমি একটু আগে এই কথার বাইরে ওই প্রণয়ের রাজনীতির কারণে বলি, আমাদের জীবন কিন্তু রাজনীতির বাইরে কিছু না। আমরা যে সংস্কৃতি চর্চাও করছি, আমরা যে পথনাটকও করছি এবং নাটকও করছি, আমি ধরেন অ্যাডভার্টাইজিং করছি, যাই করছি, আমাদের জীবনটা সবকিছুই কিন্তু রাজনীতিকে ঘিরে। এবং সবকিছুর মানে মূল চিন্তার জায়গাটাই হচ্ছে 71 এবং মুক্তিযুদ্ধ, এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। এবং আমার কাছে মনে হয়েছে যে আমরা এমন একটা জায়গায় দাঁড়িয়ে আছি, আমাদের প্রজন্ম, আমাদেরকে আমাদের নিজেদের জন্য বাঁচতে হবে, এবং নিজেদের জন্যই কোনটা সঠিক রাজনীতি, কোনটা সঠিক রাজনৈতিক চিন্তা, সেগুলোকে আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে আমাদের বেঁচে থাকার জন্য এই বাংলাদেশে। আপনার নাটক কিংবা চলচ্চিত্রের গল্প নির্বাচন করেন কিভাবে আপনি? আমার বেশিরভাগ সময় যেটা হয় যে কোন একটা তাড়না বোধ করি যে এই গল্পটা এখন বলতে ইচ্ছা করছে। আমার বেশিরভাগ আমার প্রোডাকশনের গল্প, সেই ধারণা থেকে কি আপনি নিজেই গল্পটা লিখেন নাকি? আমার বেশিরভাগ সময় নিজের লেখা হয়। আমার অলমোস্ট 90% কাজ হচ্ছে আমার নিজের লেখা। আর এমনিতেই গল্প অনেক জায়গা থেকেও আমি অনেক ভালো ভালো গল্প নিয়ে কাজ করেছি। তবে আমার স্ক্রিন প্লেটা সবসময় নিজেরই লিখতে হয়, একদম প্রপার, যে আমি মানে অন্য কারো কাছ থেকে স্ক্রিন প্লে আমি নিয়েছি, কিন্তু আমার ভিজুয়ালটা আমি আসলে খুব ওন করতে পারি না, তখন আবার নতুন করে আমাকে লিখতে হয়। আর গল্প লেখা মানে বই অথবা উপন্যাস লেখা কখনো আমার আসলে ওইভাবে হয়ে ওঠে নাই। আমি আসলে বলতেই চেয়েছি সবসময় ফিল্মের মধ্যে দিয়ে। তো যে কারণে ওই যখন লিখি প্রথম গল্পটা, তখন আসলে ওই ভাবনাগুলোর একটা প্রতিফলন থাকে। আপনি কি গল্পটা একেবারে স্ক্রিপ্ট হিসাবেই লেখেন? আমি একেবারে স্ক্রিপ্ট হিসেবে একদম সিকোয়েন্স টু সিকোয়েন্স আমার লেখা হয়ে যায় আর কি। তো যে আর বইয়ের ক্ষেত্রে বলবো যে আমার খুবই লাকি যে দুইজন আপু, তো আসলে আপুর ফ্যান তো অন্যরকম ভাবে,